আচ্ছা দেখো, এইখানে আমরা এইচএসসি 26 সালে ফিজিক্স যে প্রশ্নটা হয়েছে আর কি, সেটা নিয়ে আমরা হচ্ছে তোমার এখানে কথা বলবো, এটা নাকি একটা সলভ দেওয়ার চেষ্টা করবো। তো দেখো এখানে আমরা কি করতেছি প্রথমে। প্রথমে বলছে যে প্রান্তিক বেগ প্রাপ্তির জন্য দায়ী বল কোনটা। প্রান্তিক যে বেগটা আছে সেটা হচ্ছে তোমার আমরা কখন পাই, যখন আমরা হচ্ছে সান্দ্র বল, সান্দ্র বলের কারণে হচ্ছে আমরা প্রান্তিক বেগটা পাই। প্রান্তিক বেগটা কোন অধ্যায়ে পড়া ছিল? সপ্তম অধ্যায়ে পড়া ছিল, পদার্থের গাঠনিক ধর্ম প্রবাহিত, এটা তোমরা পড়ছিলা। যে সান্দ্র বলের কারণে একটা সমাজে কোন একটা বস্তু আহ নিচে যে হচ্ছে তোমার এইখানে মনে করো এসে থেমে গেল, and তারপরে নিজের মতো করে আস্তে 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 পড়তে থাকেন, সেটাকে আমরা বলি হচ্ছে প্রান্ত বেগ। তাই না? অনেক কিছু ছিল, যে উপরে ছিল হচ্ছে তোমার নিচে হচ্ছে তোমার প্লবতা বল প্লাস হচ্ছে ওজন, আর উপরের দিকে কি সান্দ্র বল, and তারা ব্যালেন্স করতো, ব্যালেন্স করার ফলার ফলে একটা সময় কি করে সে নিচের দিকে সমবেগে পড়তে থাকে, and ওই বেগটাই কি ছিল? প্রান্ত বেগ ছিল। তো এখানে প্রশ্ন কি বলছে, যে প্রান্তিক বেগ প্রাপ্তর জন্য দায়ী বল কোনটা? এর জন্য দায়ী বল হচ্ছে সান্দ্র বল, কারণ এখানে প্রবলতা বল হবে না, ওজন বল হবে না, সংরক্ষণশীল বল হবে না। তো অ্যান্সারটা হবে সান্দ্র বল। এর অবশ্যই একটি নিখুঁত নমনীয় বস্তুর ইয়াং এর গুণাঙ্ক কত? এগুলো বইতেই দেয়া আছে যে একটি নিখুঁত নমনীয় বস্তুর ইয়াং এর গুণাঙ্ক হচ্ছে 0। এগুলো একটু দেখবা, বইতে কিন্তু ছিল। ওকে। এরপর বলছে যে সাম্যাবস্থা থেকে একটি সরল দোল গতি সম্পন্ন কণার কি পরিমাণ সরণ হলে স্থিতিশক্তি আর গতিশক্তি সমান হবে? এই ম্যাথটা আমি একটু করে রাখছি এই জায়গায়, যে 3 নাম্বার। আহ কি বলছে? দুইটা সমান, মানে স্থিতিশক্তি আর গতিশক্তি ইপি আর এই কে সমান। এখানে ইপি কত? ইপি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, আর ই কে হচ্ছে কত? হাফ কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এরপর আমরা কি করলাম, হাফ কে ওই পক্ষে কাইটা দিলাম, তারপর ক্যালকুলেশন করলাম যে এক্স স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই পাশে নিয়ে এলো টু এক্স স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার বা এক্স ইকুয়াল টু এ স্কোয়ার বাই টু, বা এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই, তো ক্যালকুলেশন করলে এখানে আসে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই রুট টু। আশা করা যায় এই ম্যাথটা তোমরা বুঝছো। এটা অ্যান্সারটা কোনটা হবে? এ বাই রুট টু। ওকে, প্লাস মাইনাস দেওয়া নাই, শুধু প্লাসটা দেওয়া আছে, এ বাই রুট টু। আচ্ছা, এরপরটা যদি আমরা যাই, নিচের কোনটা ত্রয়ী? ত্রয়ীর অনুপাত আছে একটা, এটা বইতে ছিল তরঙ্গ অধ্যায়ে, যে F1:F2:F3, অনুপাতটা হবে 4:5:6। এখানে যদি খেয়াল করো, 48, 60, 72, 12 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে আসবে হচ্ছে তোমার 4। এইখানে আসবে হচ্ছে তোমার 5, 72 আসবে 6, তাই না? 11 আমরা জানি, 4 12 48, 5 12 60, 6 12 72। তো কাটাকাটি করলে 4:5:6 অনুপাত আসতেছে। তো দ্যাটস ওয়াই ত্রয়ী কোনটা হবে? ত্রয়ী হবে হচ্ছে ক নাম্বারটা, 48:60:72। এরপর বলছে বাতাসের আর্দ্রতা বেশি হলে, বাতাসের আর্দ্রতা যদি বেশি হয় তাহলে হচ্ছে তোমার বাষ্পায়ন ধীরে হবে, তাই না? আর্দ্রতা বেশি। ওকে, তার মানে বাষ্পায়ন আস্তে আস্তে হবে, ধীরে ধীরে হবে। ওকে, এরপর আমাদের বলছে যে হাইড্রোমিটারের তাপমাত্রার পার্থক্য বেশি হয় না, এটা বইতে কি ছিল? হাইড্রোমিটার তাপমাত্রার পার্থক্য যদি বেশি হয় তাহলে ঝড় হইতে পারে, তাই না? এরকম একটা কিছু ছিল। And তারপর বলছে শিশিরাঙ্ক বেশি হয়, হ্যাঁ শিশিরাঙ্ক বেশি হয়, আর্দ্রতা বেশি হলে শিশিরাঙ্ক বেশি হবে। তাহলে অ্যান্সারটা হবে 1 আর 3। ওকে, এরপর আমাদের বলছে যে পানি সংকট তাপমাত্রা কোনটি? এর একটু মুখস্থ পড়া, একটু দেখে নিও, 647 কেলভিন। ওকে, এই জিনিস একটু আলাদা করছে, যে পানির সংকট তাপমাত্রা কত, এইটা একটু মুখস্থ করা ছিল। আচ্ছা, এরপর আমাদের বলছে যে এ ও বি কে একত্রে শব্দায়িত করলে 8টি বিট উৎপন্ন হয়। বি এর বাহুতে সামান্য মোম লাগিয়ে এ ও বি কে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে 6টি বিট উৎপন্ন হয়, এ এর কম্পাঙ্ক 100 হার্টজ। ওকে, বলছে যে মোম লাগানোর পূর্বে বি এর কম্পাঙ্ক কত ছিল? আচ্ছা, এইখানে একটা কথা আছে, সেটা হচ্ছে তোমার আমরা এখানে ম্যাথটা করছি, যে খেয়াল করো, যদি এফ এ 100 হার্জ দেওয়া আছে, তাই আর বলছে যে শব্দায়িত করলে 8টি বিট, অর্থাৎ এন ইকাল টু 8 দেওয়া আছে। ওকে, তাহলে আমরা বলতে পারি এফ এ মাইনাস অথবা ডিফারেন্স এফ টি ইকাল টু 8, তাই না? আমরা জানি না এফ এ বড় নাকি এফ বি বড়, কোনটা বড় সেটা আমরা জানি না। তো এইখানে আমরা এই দুটার ডিফারেন্স করলাম 8। ওকে, মনে করো আমি ধরে নিলাম এফ এ বড়। ওকে, তাহলে কি হবে? 100 মাইনাস এফ বি ইকুয়াল টু 8, তাহলে এফ বি আসবে হচ্ছে 92 হার্টজ। আবার মনে করো এফ বি বড় ধরে নিলাম, তাহলে এফ বি মাইনাস এফ এ কত আসবে? 8, তাহলে এফ বি মাইনাস এফ এ কত? 100 ইকুয়াল টু 8, বা এফ বি আসবে হচ্ছে তোমার 108 হার্টজ। ওকে, এফ বি আসলে 108 হার্টজ। এখন কথা হচ্ছে কোনটা আসলে আমরা নিব, এটা তো আমরা যদি অ্যাজিউম করে নিছি, তাই না? আসলে কোনটা হবে? তো এর ফলে আবার পরে একটু বলে দিছে যে তোমার বি এর বাহুতে সামান্য মোম লাগিয়ে এ ও বি কে শব্দায়িত করলে, আচ্ছা বি তে মোম লাগাইছে, মোম লাগানো মানে কি? ভর বাড়ছে, আর আমরা জানি ভর বাড়লে কম্পাঙ্ক কমবে।
ওকে, কারণ আমরা একটা সূত্র জানি যে এফ ইকুয়াল টু কি 1 বাই টি, কি ছিল টি হচ্ছে এফ এর উল্টো, টি ইকুয়াল টু 2 পাই 1/2 পাই এফ ইকুয়াল টু 1/2 পাই ইন্টু রুট ওভার কে বাই এম, তাই না? তো এই এফ আর কে হচ্ছে তোমার ব্যস্তানুপাতিক ভাবে সম্পর্কিত। তার মানে কি, যদি আমরা মোল লাগাই তার মানে কি ভর বাড়াই দিয়েছি, তাহলে এম বাড়বে, তাহলে তোমার কম্পাঙ্কটা কি হবে, কমবে। ওকে, তো বি এর কম্পাঙ্কটা হচ্ছে কমবে। আচ্ছা, তো এইখানে একটু খেয়াল করো, আমরা মনে করলাম এখানে একটা গ্রাফ প্লট করলাম, মনে করলাম এটা হচ্ছে এ, এর ই কত 100 দেওয়া ছিল, বি হইতে কত হইতে পারে, আমি এখান থেকে দেখলাম 108 হইতে পারে, 92 হইতে পারে। তো এখানে দিলাম 108 হার্জ, এখানে দিলাম 92 হার্জ। ওকে, এখানে দিলাম 108, ওইখানে দিলাম হচ্ছে তোমার 92 হার্জ। তো এরপর আমরা কি করতেছি একটু খেয়াল করো, সেটা হচ্ছে তোমার এইখানে আমাদের বলছে যে মোম লাগানোর ফলে যেহেতু মোম লাগাইছি তার মানে কি হয়েছে, তার মানে হচ্ছে তোমার কম্পাঙ্ক কমছে। তো বি এর কম্পাঙ্ক যদি তোমার এইখানে ছিল আগে, এখান থেকে একটু কমে মনে করো একটু নিচে নামবে, তাই না? আবার এখানে কত ছিল 92, 92 থেকে আরেকটু কমে এইখানে আসবে। তো এইখানে একটু খেয়াল করো, যদি এইটা হয় আমাদের ই, আর এইটা হয় যদি আমাদের ই, মানে সর্বশেষ যেটা আমরা পাইলাম, এইখানে খেয়াল করো এদের মধ্যে কত পার্থক্য ছিল, 100 আর 108 এর মধ্যে পার্থক্য ছিল 8 হার্জ, তাই না? এখান থেকে এসে যদি এইখানে আসে, তাহলে সেটা কি 8 হার্জের থেকে একটু কমবে, তাই না? 8-এর থেকে একটু কমবে। আমাদের এখানে প্রশ্ন বলে দিছে যে প্রতি লাগানোর পর, মোম লাগানোর পর প্রতি সেকেন্ডে 6টি বিট উৎপন্ন হয়, তাই না? তো 8-এর কম হইতেছে, তার মানে কি এইটা কিন্তু অনেকটা তোমার বুঝাইতেছে এটাই সঠিক অ্যান্সার হবে, মানে উত্তরের সাথে মিলতেছে। আচ্ছা, কিন্তু যদি এখানে একটু খেয়াল করো যে এখানে কত ছিল 92 হার্স, এ থেকে যদি আরেকটু কমলো তাহলে এইখানে আসলো, তাহলে এইখানে যদি 8 থাকে এইখানে তাহলে কত হবে, 8-এর থেকে আরেকটু বেশি হবে, তাই না? তাহলে কি এটা প্রশ্নের সাথে মিলে? প্রশ্নে কিন্তু 8-এর থেকে কম বলছে, 6টা বলছে, তাই না? তাহলে কিন্তু প্রশ্নের সাথে মিলতেছে না। তার মানে অ্যান্সার কোনটা হবে? অর্থাৎ বি এর তোমার কম্পাঙ্ক হবে হচ্ছে 108 হার্স, অর্থাৎ অ্যান্সার হবে এই যেটা ঘ নাম্বারটা। আশা করা যেটা বুঝছো। এরপর আমরা আসি যে বলছে যে বি এর বাহুতে মোম লাগানোর পর এ ও বি এর কম্পাঙ্কের অনুপাত কত হবে। আচ্ছা, এইখানে যদি আমরা তোমার মোম লাগাইছি, তারপর হইছে তোমার প্রতি সেকেন্ডে 6টা বিট, তাহলে আমরা বলতে পারি n ইকুয়াল টু 6, তাই না? তো এখানে আবার ধরলাম যে তোমার এফ এ বড়, তাহলে 100 মাইনাস এফ বি আসবে 6, দেন এফ বি আসবে 94 হার্স। আবার যদি আমরা অন্যভাবে চিন্তা করি যে এফ বি বড়, তাহলে আসবে হচ্ছে তোমার এফ বি মাইনাস 100 = 6, বা এফ বি = 106। ওকে, তো এখানে একটু খেয়াল করলাম আমি, যেটা সেটা হচ্ছে তোমার 100 আর 194 এর অনুপাত যেটা, সেটা হচ্ছে তোমার দেওয়া নাই। ওকে, 100 আর হচ্ছে তোমার 100 আর হচ্ছে তোমার 94 যেটা, সেটার অনুপাতটা হচ্ছে তোমার এখানে দেওয়া নাই, তাই না? তো এই আরেকটা অনুপাত যেটা সেটা দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের যদি 106 হার্জ হয় আর কি, তাহলে আসতেছে হচ্ছে তোমার 100 × 106 আসে হচ্ছে 50 × 53। ওকে, এইটা হচ্ছে তোমার দেওয়া আছে, আরেকটা তো দেওয়াই নেই, তাই না? হয় এইটা অ্যান্সার হবে, কিন্তু এইখানে কথা হচ্ছে যে যেহেতু আমরা মোম লাগাইছি, আহ এর ফলে মোম লাগানোর ফলে কিন্তু বি এর কম্পাঙ্কটা কমবে। ওকে, তো বি এর কম্পাঙ্ক কমার ফলে অ্যান্সার আসার কথা হচ্ছে 94 হার্জ, কিন্তু 94 হার্জ যদি আমরা তোমার মনে করি যেটা কারেক্ট আনসার, তাহলে কিন্তু আমরা আবার উত্তরের সাথে মিলতেছে না। ওকে, তো আমার কাছে মনে হয় এই প্রশ্নটার মধ্যে একটু সমস্যা আছে। ওকে, আর যদি টিচার অন্য কিছু বুঝে থাকে তাহলে অ্যান্সার হবে গ। ওকে, যদি অন্য কিছু বোঝায় থাকে আর কি, নাহলে অ্যান্সার নাই, আসলে এই প্রশ্নটা একটু ঝামেলা আছে। Okay, তারপরটা যদি যাই, বলছে ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু সমীকরণ অনুসারে নিচের কোন লেখচিত্রটি সঠিক। ওয়াই বনাম ওমেগা টি, এখানে একটু খেয়াল করো, আমরা লিখলাম ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু। মনে করো আমরা এখানে তোমার একটা মাইনাস দিলাম সামনে, পাই বাই টু মাইনাস ওমেগা টি লিখলাম। কেন লিখলাম? কারণ আমরা একটা জিনিস জানি যে সাইন পাই বাই টু মাইনাস থেটা ইকুয়াল টু সাইন থেটা। ওকে, তাহলে আসলো মাইনাস এ ইন্টু সাইন ওমেগা টি, তাই না? তো তাইলে কি দাঁড়াইলো, সরি, সাইন ওমেগা টি না, কজ ওমেগা টি, এখানে আসবে কজ ওমেগা টি, সরি, এখানে হচ্ছে সাইন পাই বাই টু মাইনাস থেটা ইকুয়াল টু কস থেটা। ওকে, যেহেতু পাই বাই টু আছে, বুঝতেই পারতেছো, বেজোড় গণিতক থাকলে
সাইন হয়ে যায় কস। ওকে, তো মাইনাস এ ইন্টু কস ওমেগা টি। তো বুঝতেই পারতেছো, এখানে যদি ওয়াই রাখি, এখানে ওমেগা টি বরাবর এক্স রাখি, এটা যদি ওয়াই রাখি তাহলে কি হতে পারে, কজ এর গ্রাফটা আসবে। কিন্তু তার সামনে কি আছে, মাইনাস আছে, মাইনাসে আছে, তার মানে নিচ থেকে শুরু হবে, উপর থেকে না। তার মানে এইটা হইতে পারবে না, এইটা হইতে পারবে না, এইটা হইতে পারবে না, তাই না? এইটা হবে, এইটা হইতে হবে, কারণ এইটা নিচে মাইনাসে ধরলাম, তাই না? মাইনাস এ থেকে নিচ থেকে শুরু হবে। আর কজের গ্রাফটা হবে, কজের গ্রাফটা সাধারণত এইরকমই হবে। ওকে, মানে কজের গ্রাফের উল্টা হবে আর কি, কজের গ্রাফটা সাধারণত এরকম হয়, এই রকম হওয়া থাকে। ওকে, তো এই কজের গ্রাফের ঠিক উল্টা গ্রাফটা হবে এইটাতে, অ্যান্সার হবে হচ্ছে ঘ নাম্বারটা। আশা করা যায় বুঝছো। ওকে, এমনিও মাইনাসে দিয়ে বোঝা যাইতেছে যে বাকি তিনটা হবে না। এর বলছে যে কোনটি দূরত্ব মাপার একক নয়, দূরত্ব মাপার একক নয় কোনটা? এখানে বলছে অটোমিটার, না অটোমিটার দিয়ে দূরত্ব মাপতে পারি, আরো বড় দূরত্ব মাপতে পারি, মেগা পারসেক দ্বারা দূরত্ব মাপতে পারি, কিন্তু ওহম মিটার এগুলো তো নয়। ওহম মিটার হচ্ছে তড়িতের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাই না? ওগুলোর ক্ষেত্রে আমরা ওহম মিটার ব্যবহার করি। এরপর বলছে যে একটি সিলিন্ডারের দৈর্ঘ্য দেওয়া আছে এত এবং ব্যাসার্ধ দেওয়া আছে এত মিলিমিটার, এর তোমার আয়তন পরিমাপে শতকরা ত্রুটি নির্ণয় করো। ওইটা হচ্ছে এক অধ্যায়ে পড়া, ওই বেসি একটা পড়া ছিল যে আমরা জানতাম সিলিন্ডারের আয়তন এই হচ্ছে তোমার সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এল। আমরা কি লিখতে পারতাম শতকরার ক্ষেত্রে, ডেল ভি বাই ভি ইকুয়াল টু, এর একটা সূত্র ছিল, তোমার টু থাকলে সামনে আনতাম ডেল আর বাই আর, এল এর মধ্যে কিছু নাই, প্লাস ডেল এল বাই এল। ওকে, তো এরপর আমরা টু ইন্টু, এখানে তোমার ডেল আর হিসেবে 0.1 দেওয়া আছে, 0.1 বসাইলাম, আর হিসেবে দেওয়া আছে 5, সেটা বসাইলাম। আর দৈর্ঘ্যের ক্ষেত্রে দেওয়া আছে হচ্ছে 0.05, আর তোমার শুধু দৈর্ঘ্যের ক্ষেত্রে দেওয়া আছে 10, ওটা বসাইলাম। তো অ্যান্সার আসতেছে কত? অ্যান্সার আসতেছে হচ্ছে আমার 4.5। ওকে, 4.5%। আশা করা যায় ম্যাথটা বুঝছো। ওকে, তাইলে আমরা 11 পর্যন্ত ডান। এরপর যদি আমরা একটু নিচে আসি, সেটা হচ্ছে তোমার 11 পর্যন্ত আমাদের হচ্ছে ডান। এরপর আমরা হচ্ছে তোমার যেটা করব সেটা হচ্ছে 12 থেকে আবার একটু দেখবো। ওকে, এখানে 12 নম্বরে কি বলছে যে পি এর উলম্ব উপাংশ এবং অনুভূমিক উপাংশের অনুপাত কত? পি এর অনুভূমিক আর উলম্ব খেয়াল করো 12। ওকে, পি এর অনুভূমিক উলম্ব উপাংশ কত হবে? পি সাইন থেটা, তাই না? অনুভূমিক উপাংশ কত? পি কস থেটা। পি পি যদি কাটি, উপরে আর নিচে হচ্ছে তোমার আগে টেন থিটা, তাই না? তাহলে অ্যান্সার হবে হচ্ছে এই যে এই ক, টেন থিটা। এবার হচ্ছে এ আর বি সমতলীয় ভেক্টর হলে এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মধ্যবর্তী কোণ কত? ওকে, এগুলো কিন্তু তোমার বইতেও ছিল, আশা করা যায় এগুলো পারবা। এখানে বলছে এ আর বি সমতলীয় ভেক্টর। ওকে, এ আর বি মনে করো, ধরে নিলাম আমরা হচ্ছে তোমার এ আর বি হচ্ছে তোমার একটা সামান্তরিকের দুইটা বাহু। হ্যাঁ, যেহেতু বলছে যে সমতলীয় ভেক্টর, তাই না? একই সমতলে অবস্থিত। ধরি আল্লাহ আল্লাহ এটা ধরলাম হচ্ছে তোমার, এই হচ্ছে তোমার সামান্তরিক। ওকে, এ আর বি, এ আর বি যদি হয়, যদি সমতুল্য ভেক্টর হলে এ প্লাস বি আর এ মাইনাস বি, তাই না? এই যদি হয় আর এইটা যদি তোমার বি হয়, তাহলে এই হচ্ছে তোমার এ প্লাস বি হবে কোনটা? এটা, এটা তাদের একটা কর্ণ হইতে পারে। ওকে, এ প্লাস বি, এ মাইনাস বি কোনটা হইতে পারে? এটা, এটা হইতে পারে হচ্ছে তোমার এ মাইনাস বি। দেন এদের বলছে যে এদের মধ্যবর্তী কোণ কত হবে। তো এ প্লাস বি আর এ মাইনাস বি এর মধ্যবর্তী কোণ, যেহেতু কোনো নির্দিষ্ট বলে নাই যে এটা কোন চতুর্ভুজ, আমরা কিন্তু বলতে পারবো না যে এটা যদি আয়তক্ষেত্র হইতো তাহলে বলতে পারতাম যে না 90 ডিগ্রি, বর্গ হলে বলতে পারতাম 90 ডিগ্রি, কিন্তু এখানে কিছু বলে নাই। তো এখানে যেটা হতে পারে সেটা হচ্ছে তোমার 0 থেকে 180 ডিগ্রি হতে পারে, যোগ আর বিয়োগ, অর্থাৎ তোমার এদের যে যোগ এ প্লাস বি এবং এ মাইনাস যে বি, এই এদের মধ্যবর্তী কোণ হইতে পারে হচ্ছে তোমার কত? 0 হইতে পারে অথবা 180 ডিগ্রি হইতে পারে। এরপর বলছি যে দুটি কণা যথাক্রমে 12 আর 20 মিটার পার সেকেন্ড বেগে 120 ডিগ্রি কোণে কোণ উৎপন্ন করে কোনো একটি বিন্দুকে অতিক্রম করলে 4 সেকেন্ড পরে তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? তো খেয়াল করো এখানে যে আমরা 14 নম্বরে যদি যাই, দুটি কণা, একটা হচ্ছে তোমার মনে করো, হ্যাঁ, দুটি কণা কোন একটি বিন্দুকে কেন্দ্র করে, তার মানে এই বিন্দুকে কেন্দ্র করে একজন এইদিকে যাইতেছে, একজন ওইদিকে যাইতেছে, তাদের মধ্যবর্তী কোণ কত? তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি।
ওকে, ধরলাম যে এইদিকে হচ্ছে তোমার 12, এইদিকে হচ্ছে তোমার 20। তো বুঝতেই পারতেছো যে 4 সেকেন্ড পরে এর বেগটা কত হবে, 4 × 12 = 48। 20 × 4 মানে হচ্ছে তোমার 80। ওকে, 4 সেকেন্ড পরে তাদের বেগ হবে এত। বলছে তাদের মধ্যবর্তী দূরত্ব কত, এই হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। ওকে, বুঝতেই পারতেছো যে 4 সেকেন্ড পরে আর একটু বেশি দূরে যাবে, এই আর একটু বেশি দূরে যাবে, তো দূরত্ব তারা কি এইভাবে চিন্তা করতে পারে, তার মধ্যবর্তী দূরত্ব এত। অর্থাৎ অনেকটা এরকম তাদের আপেক্ষিক বেগ যেটা আর কি, সেটা আর কি আমাদের বের করতে বলছে। তো আপেক্ষিক বেগ ক্ষেত্রে আমরা কি করতাম, একটা সূত্র ছিল যে √ওভার, মনে করো এ আর বি দিলে যদি VA² + VB² -2 × VA × VB × cos আলফা। ওকে, এটা কি ছিল, আপেক্ষিক বেগের ক্ষেত্রে সূত্র ছিল VAB। ওকে, তো এখানে যদি আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে এ এর জায়গায় মনে করো 48 বসাইলাম, বি এর জায়গায় 80 বসাইলাম, তাহলে অ্যান্সারটা কত আসতেছে, আর আলফার জায়গায় হচ্ছে 120 বসাইলাম, 120 ডিগ্রি, অ্যান্সারটা আসতেছে হচ্ছে তোমার 112 মিটার। অ্যান্সার আসে 112 মিটার। ওকে, আশা করা যায় বুঝছে। এরপর বলছে যে সর্বোচ্চ উচ্চতার প্রাসের ক্ষেত্রে, সর্বোচ্চ উচ্চতার প্রাসের ক্ষেত্রে সাধারণত কি হয়, সর্বোচ্চ উচ্চতা যদি প্রাসটা যায়, মনে করি হচ্ছে তোমার সর্বোচ্চ উচ্চতায় গেল, সবসময় মনে রাখবা সর্বোচ্চ উচ্চতায় গেল বেগ তো থাকি, তাই না, উলম্ব বেগটা 0 হয়ে যায়, Vy 0, কিন্তু Vx টা কিন্তু থাকে। ওকে, তো বেগ অনুভূমিক। এবার বলছে ত্বরণ শূন্য নয়, ত্বরণ শূন্য নয়, ত্বরণ শূন্য নয়, সর্বোচ্চ হচ্ছে তোমার গতিশক্তি শূন্য। গতিশক্তি শূন্য হবে না, কারণ বেগ আছে, তাই না, বেগ তো আছে, অনুভূমিক বেগ আছে, গতিশক্তি শূন্য হতে পারবে না। ত্বরণ শূন্য নয়, ত্বরণ শূন্য না, কারণ ত্বরণ থাকবে, তাই না। তো অ্যান্সারটা হবে হচ্ছে 1 আর 2। এরপর বলছে যে অনুভূমিক নিক্ষিপ্ত বস্তুর গতিপথের সমীকরণ নিচের কোনটি। হ্যাঁ, অনুভূমিক ভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা মনে করো 16 নাম্বার দিলাম। আহ এই হচ্ছে তোমার 16। আমরা জানি যে y = x tan আলফা, হ্যাঁ, x tan আলফা -g(x²)/2 e² cos² আলফা। ওকে, তো অনুভূমিক ভাবে মানে কি, ওয়াই মানে বুঝতেই পারতেছো যে θ = 0, তখন অনুভূমিক কোণ, মানে অনুভূমিক ভাবে আমরা কোন একটা কিছু লিখে করতে পারি, তাহলে tan 0 মানে 0, তাহলে -g(x²)/2 u², তাই না, cos 0 মানে হচ্ছে 1, 1² মানে 1, তাহলে আসে হচ্ছে তোমার x² = 2 u² × y, নিচে জি। ওকে, মাইনাসটা আমরা ইগনোর করলাম আর কি। তো আসতেছে কত তাইলে, এখানে যদি খেয়াল করি, x² = 2u²/g × y, তাই না। তো আসতেছে হচ্ছে অ্যান্সারটা ক, অ্যান্সারটা আসবে হচ্ছে তোমার ক নাম্বার। ওকে, আচ্ছা, এরপর আমরা যদি যাই কোনটি হচ্ছে তোমার বলছে যে কোনটি ভরবেগের ভ্রামক। ভরবেগের ভ্রামক যদি বলি, তাইলে ভরবেগের ভ্রামক হচ্ছে ভরবেগের ভ্রামক, ভ্রামক মানে কি, ভ্রামক মানে হচ্ছে তোমার একটা ভেক্টর রাশি, কিছু একটা সামথিং আসবে। তো যেহেতু ভেক্টর রাশি এখানে আছে, কোনটা কোনটা, কৌণিক ভরবেগ, ভরবেগ কৌণিক ভরবেগ, হ্যাঁ, অ্যান্সারটা তাহলে কৌণিক ভরবেগই হবে, যে তোমার ভরবেগের ভ্রামক কৌণিক ভরবেগ। ওকে, একটু বুদ্ধি করে অ্যান্সার করতে হবে। এবং বৃত্তাকার পথে উন্নত বস্তুর কৌণিক ভরবেগ আর রৈখিক বেগের মধ্যবর্তী কোণ কত, এগুলো তো জানোই যে 90 ডিগ্রি করে থাকে সাধারণত, তাই না। এরপর আমাদের বলছে যে এত মিটার এবং এত হচ্ছে তোমার রাস্তার প্রতিটি ব্যাংকিং কোণ এত, রাস্তার প্রস্থ এত, বলছে ভেতরে অথবা বাইরে পার্শ্ব কতটুকু উঁচু হবে। আমরা জানি যে সাইন থেটা = h/d, তাই না, এখানে এইচ কি উচ্চ উঁচু ছিল, তাই না, তাহলে h = d × সাইন থেটা। তো বুঝতেই পারতেছো ডি কত, ডি হচ্ছে তোমার 4, সাইন থেটা কত, সাইন থেটা হচ্ছে তোমার sin 3 ডিগ্রি। ওকে, sin 3 ডিগ্রি যদি বসাই তাহলে আসে হচ্ছে 0.209 মিটার। ওকে, আশা করা যায় এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। ওকে, এরপর যদি আমরা যাই, হ্যাঁ, এরপর যদি আমরা যাই, যে বলছে যে উভয় মোড়ে রাস্তার বাঁকে গাড়ির সর্বোচ্চ বেগের অনুপাত কত হবে। তো আমরা কি জানি যে তোমার tan থেটা = v²/r(g), বা তাহলে আমরা লিখতে পারি v তোমার √ওভার r(g)
দেন থেটা। ওকে, আচ্ছা খেয়াল করো এখানে যে জি ট্যান থিটা এগুলো তো ধ্রুবকই তাই না, কারণ যেহেতু উভয় ক্ষেত্রে তোমার ব্যাংকিং কোণ সেম, তাহলে আমরা লিখতে পারি ভি সমানুপাতিক রুট আর। তাহলে আমরা এখানে আসতে পারি যে তোমার v1/v2 রুট ওভার r1/√r2। ওকে, তাইলে আমরা লিখতে পারি যে রুট ওভার, প্রথমে ছিল হচ্ছে 16 মিটার, আর পরে হচ্ছে তোমার কত 25 মিটার, তাই না? তো বুঝতেই পারতেছে অ্যান্সার হবে 4:5। ওকে, অ্যান্সার হবে হচ্ছে 4:5। তো রাস্তার ভরবেগের অনুপাত হচ্ছে 4:5। এরপর বলছে যে স্থির গতিশক্তির অনুবস্তুর জন্য ভর বনাম ভরবেগ, কি বলছে, ভর বনাম ভরবেগ রেখাচিত্র নিচের কোনটি? তো খেয়াল করো, আমরা জানি যে তোমার একুশের জন্য যদি লিখি, আমরা জানি ই কে ইকুয়াল টু পি স্কোয়ার বাই টোয়াইস এম। তো ই কে যদি তোমার ধ্রুবক থাকে তাহলে আমি লিখতে পারি পি স্কোয়ার ইকুয়াল টু, মনে করো ই কে যেহেতু ধ্রুবক সি ধরে নিলাম, তাহলে 2m ইন্টু সি। তো এরপর আমরা লিখতে পারি যেহেতু তোমার পি আর এম, তাই না, তাহলে পি ইকুয়াল টু অনেকটা এরকম আর কি, যে √2m ইন্টু সি, বা পি সমানুপাতিক √m, তাই না? এখন পি বনাম এম বলছে, যেহেতু পি কয় ঘাত, পি দ্বিঘাত এম এক ঘাত, তাই না? তার মানে কোন দিকে হা করবে, এম এর দিকে হা করবে, তাই না? তাহলে অ্যান্সারটা কোনটা হবে, খ হবে। আচ্ছা, এরপর বলছে যে একটি যন্ত্রের কর্মদক্ষতা ও প্রদত্ত শক্তি গুণফল নিচের কোন নির্দেশ করে? আমরা জানি যে ইটা ইকুয়াল টু শক্তি দিয়ে যদি বলি, তাহলে ডাব্লিউ দ্বারা আমরা লিখতেছি আর কি, ডাব্লিউ আউট বাই ডাব্লিউ ইন। প্রদত্ত শক্তি মানে ডাব্লিউ ইন, আর কর্মদক্ষতা হচ্ছে ইটা, তাহলে গুণ করলে কোনটা আসবে, ডাব্লিউ নট আসবে, তাই না? তাহলে ডাব্লিউ নট কি, ডাব্লিউ নট মানে হচ্ছে তোমার যে কি বলা যায়, কৃতকাজ বলতে পারো আর কি। হ্যাঁ, অ্যান্সারটা কৃতকাজই হবে, বা মানে আমরা যেটা পাই আর কি, যে কৃতকাজটা পাইছি সেটাই হচ্ছে, মানে যেটা আমরা পাই সেটা হচ্ছে তোমার ডাব্লিউ নট আর কি। ওকে, আর ডাব্লিউ ইন কোনটা, ডাব্লিউ ইন হচ্ছে যেটা প্রদত্ত দেওয়া ছিল আর কি। ওকে, তাহলে অ্যান্সার হবে ডাব্লিউ নট। এরপর বলছে 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে মুক্তভাবে পড়তে দিলে কত উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে? ওকে, এই ম্যাথটা আমি একটু পরে যাই। 23 নাম্বারটা, আগে আসে হচ্ছে মহাকর্ষীয় বিভব। মহাকর্ষীয় বিভব একটি স্কেলার রাশি, হ্যাঁ বিভব স্কেলার রাশি। এরপরে এর মান সর্বোচ্চ ক্ষেত্রে তোমার এর মান ক্ষেত্রের বাইরে সর্বোচ্চ, ঠিক আছে, সর্বোচ্চ মাত্রা দেওয়া আছে। মাত্রা কি এটা হবে? না, কারণ আমরা জানি ভি ইকুয়াল টু মাইনাস জি এম বাই আর, তাই না? তো জি এর একক কি ছিল? জি এর একক হচ্ছে তোমার এল কিউব মিটার ইনভার্স ওয়ান। তারপর হচ্ছে তোমার কি ছিল, টি ইনভার্স টু। ওকে, আর এর একক কত, আর এর একক হচ্ছে এল। এম এর একক কত, এম এর একক কত, এম, তাই না? এই এম কাটা যাবে, এই এম কাটা যাবে, এল স্কোয়ার থাকবে, তাহলে এল স্কোয়ার ইন্টু এল টি ইনভার্স টু হবে, তার মানে এটা হবে না। অ্যান্সার হবে হচ্ছে 1 আর 2। এরপর বলছে যে আবর্তনকাল নির্ণয়ের জন্য কোন সূত্রটি ব্যবহার করা যায়? তো আবর্তনকালের সূত্র কি ছিল? 25 নাম্বারে যদি যাই, আবর্তনকালের সূত্র ছিল টি ইকুয়াল টু হচ্ছে তোমার 2 পাই √ওভার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জি এম। আচ্ছা খেয়াল করো, এখানে জি এম বলে না, জি আর স্কোয়ার। আমরা জানি জি এম ইকুয়াল টু জি আর স্কোয়ার, তাই না? এটা কিন্তু আমরা জানি যে জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, তাহলে জি এম ইকুয়াল টু জি আর স্কোয়ার। তো জি এম এর জায়গায় আমরা হচ্ছে তোমার জি আর স্কোয়ার বসাইতেছি। তো বুঝতেই পারতেছো যে তোমার রুটটা যদি তোমার এখানে ভিতর দিয়ে দিই, তাহলে আর প্লাস এইচ টু দি পাওয়ার 3/2, আর আর জি আর স্কোয়ার টু দি পাওয়ার হাফ, তাই না? এই যে, তাহলে অ্যান্সার হবে খ। ওকে, আশা করি এই ম্যাথটা বুঝছো। আর একটা বাকি ছিল যদি 23 নাম্বার। ওকে, 23 নাম্বার ম্যাথটা যদি আমি তোমার এইখানে বলছি 33 মিটার উচ্চতা থেকে, তাই না? আচ্ছা একটু খেয়াল করো, আমি এই জিনিসগুলো একটু মুছে দিই। হ্যাঁ দাঁড়াও, একটু দাঁড়াও, সেটা হচ্ছে আহ 23। ওকে, 23 নাম্বার কি বলছে যে তোমাদের 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে মুক্তভাবে পড়তে দিলে কত উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে? গতিশক্তি কে ইকুয়াল টু বিভব শক্তির অর্ধেক, হাফ ইন্টু ইপি, বিভব শক্তি ইপি।
ওকে, 33 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে হচ্ছে তোমার পড়তে দিলে, ওকে, অর্থাৎ উপর থেকে আমি পড়তে দিয়েছি 33 মিটার। ওকে, 33 মিটার উচ্চতা থেকে বস্তুকে মুক্ত হয়ে পড়তে দিলে কত উচ্চতায় বস্তু বিভব শক্তি? গতিশক্তি বিভব শক্তির অর্ধেক। ওকে, গতিশক্তি বিভব শক্তির অর্ধেক ধরলাম যে এইচ উচ্চতায়, হ্যাঁ, বা ভূমি থেকে এইচ উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির অর্ধেক। গতিশক্তি কত তাইলে? হাফ এম ভি স্কোয়ার। ভি স্কোয়ার মানে কত? ভি ইকুয়াল টু কত? ইউ স্কোয়ার প্লাস 2 GH, তাই না? 2 GH কত? এইচ হচ্ছে তোমার 33 - H, ওকে, ইকুয়াল টু হাফ ইন্টু ইপি কত? mg/h। ওকে, তাহলে এই দুই কাটলাম, তাহলে mg কত? 33 - H ইকুয়াল টু তোমার হাফ ইন্টু mg/h। am কাটা এই জি কাটা, দুই দিয়ে যদি গুণ করি 33 × 33 মানে 66 -2h ইকুয়াল টু হচ্ছে তোমার এইচ, তাহলে আসে হচ্ছে 3h ইকুয়াল টু 66, বা এইচ ইকুয়াল টু আসে কত? 66/3 আসে হচ্ছে তোমার 22। ওকে, অ্যান্সার হচ্ছে তোমার 22 মিটার। ভূমি থেকে বলছে না কত উচ্চতায়, বলছে যে একটি বস্তুকে মুক্ত হয়ে পড়তে দিলে কত উচ্চতায় বস্তু যদি গতিশক্তি ও শক্তি নিতে হবে, কত উচ্চতায়। ভূমি থেকে যদি বলি তাহলে তো 22 মিটার। ওকে, আবার যদি উপর থেকে চিন্তা করি তাহলে আবার কত আসে? তাহলে আসে হচ্ছে তোমার 11 মিটার, তাই না? বলছে যে কত উচ্চতায়। আচ্ছা, এখানে একটা জিনিস বলে নাই যে উচ্চতা থেকে একটি বস্তুকে মুক্ত হয়ে পড়তে দিলে কত উচ্চতায় বস্তুর এই গতিশক্তি ও শক্তির অর্ধেক হবে, তাই না? এখানে যদি নির্দিষ্ট করে না, আমি ধরে নিলাম ভূমি থেকে। ওকে, ভূমি থেকে যদি বলি তাহলে অ্যান্সার হবে 22 মিটার। ওকে, তো এই ছিল উত্তরগুলা। আশা করা যায় তোমরা সবগুলাই বুঝতে পারছো। প্রশ্ন খুব কঠিন ছিল না, কয়েকটা একটু অন্যরকম ছিল। তো আশা করা যায় তোমরা এই সবটা বুঝতে পারছো। তো ওকে, পরবর্তীতে দেখা হবে। আসসালামু আলাইকুম।